আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার মাইকটা অফ করে ছিল, ভাবছি কিছু আসতেছে না। না, আমি আগে রেডি করি। ওকে স্যার। আপনাদের কি ছিল গত ক্লাসে? স্যার পেন্ডিং স্টেজ পড়ানো হচ্ছিল স্যার, আনাম স্যারের শীট থেকে। হ্যাঁ, আচ্ছা, আনাম স্যারের শীটটা তো থাকার কথা, দেখি। এটা ছিল লাস্ট টপিক না? জি স্যার। জি স্যার। এ পর্যন্ত তো আপনারা ক্লিয়ার? জি স্যার। তাহলে আমার বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা কি আসলো? বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা আসলো, বেন্ডিং স্ট্রেসকে সিগমা দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে এবং এটা আসলো my/i, তাই না? জি স্যার। বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা হচ্ছে my/i। ওয়াইটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে কত দূরে সেটা, সেই ডিস্টেন্স। আই হচ্ছে ক্রস সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া, আর এম হচ্ছে আমি যে জায়গায় মোমেন্ট চিন্তা করব যে সেকশনে, সেটা। এখন আমরা কম্পোজিট সেকশনের জন্য দেখব, যদি একাধিক ম্যাটেরিয়াল থাকে তাহলে কি হয়। কম্পোজিট ম্যাটেরিয়াল যদি চিন্তা করি, তখন এটাকে কি করতে হবে। যেমন ধরেন এখানে একটা সেকশন দেয়া আছে, এই সেকশনে তিনটা মেটেরিয়াল 1 2 3। উপরের যে মেটেরিয়াল তার মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে E1 1000 কেএসআই। মাঝখানে যেটা E2 মেটেরিয়াল 2, তার মডুলাস অফ ইলাস্টিসিটি 3000 কেএসআই। আর মেটেরিয়াল 3 E3, সেটার মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে 2000 কেএসআই। এই ক্রস সেকশন দিয়ে এই বিমটা বানানো, এই যে এবিসি যে বিমটা আছে, এই বিমটা। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, আমাকে বিমের কোথায় আমি স্ট্রেস জানবো সেটা আগে দেখি। ফর এ সিম্পলি সাপোর্টেড বিম লোডেড এজ শোন বিলো, এই বিমটা দেয়া আছে। Draw flexural stress and strain diagrams over the composite cross-sectional area at section B. বিতে একটা সেকশন নিব, তাই না? এই সেকশনটা হচ্ছে বি পয়েন্টের, মানে এটা পুরাটার মধ্যে একই সেকশন, মানে বি পয়েন্টে আমি স্ট্রেস চিন্তা করব। তাহলে বি পয়েন্টে মোমেন্ট কত সেটা আমার লাগবে। আমি যদি করি, এটাকে কেটে নেই, তো ব্ল্যাঙ্ক একটা নিলাম। দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। এখানে এই বিমের ক্রস সেকশনটা হচ্ছে দেখতে এরকম, তিনটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এই বিমের শিয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম আঁকি, মানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকার উদ্দেশ্য হচ্ছে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম আঁকবো। রিঅ্যাকশন কত? রিঅ্যাকশন তো নিচের দিকে হবে, যেহেতু লোড উপরের দিকে। কত হবে? 0.5 কিপ, 0.5 কিপ স্যার। 0.5 কিপ হবে কেন?
টোটাল তো 10। সরি স্যার 5 কি হবে স্যার, ডিসটেন্স খেয়াল করিনি, সরি তাহলে স্যার। শেয়ার ফোর্স ডায়াগ্রাম, সরি এটা হবে না, এটা তো ট্রায়াঙ্গেল হবে না স্যার? হ্যাঁ ট্রায়াঙ্গুলার হবে। শেয়ার ফোর্স ডায়াগ্রাম হবে এরকম, তাই না? জি জি স্যার। স্যার। এখানে -5, এখানে +5। শেয়ার ফোর্স ডায়াগ্রাম কিপে হবে। তারপরে যদি আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে, নিচে হবে, তাই না? জি স্যার। কত হবে এরিয়াটা, কত? 12.5, তাহলে -12.5। ওকে, জি স্যার। জি স্যার। এখানে দেখেন এই বিমের মধ্যে টেনশন কোথায় হবে, কম্প্রেশন কোথায় হবে বলেন? এই বিমটা ডিফ্লেক্ট করবে কিভাবে? এইভাবে করবে না, জি স্যার। উপরের দিকে। তাহলে জি কম্প্রেশন স্যার। হচ্ছে নিচে, আর বটমে কম্প্রেশন, উপরে টেনশন। এই যে এখানে টেনশন আর এখানে কম্প্রেশন। যদি আমি চিন্তা করি এখানে নিউট্রাল অ্যাক্সিস, তাহলে নিউট্রাল অ্যাক্সিসের উপরে যে অংশটা সেটাতে টেনশন থাকবে, আর নিউট্রাল অ্যাক্সিসের নিচের অংশটা কি হবে? কম্প্রেশন। কম্প্রেশন হবে। এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এটার স্ট্রেস ডায়াগ্রাম কিভাবে আঁকবো? এখন দেখেন সিগমা সমান my/i। এই যে আই কিভাবে বের করব? এই ক্রস সেকশন থেকে বের করব, কিন্তু এখানে ক্রস সেকশনটা দেখেন প্রত্যেকটার ইয়ে কিন্তু আলাদা, ম্যাটেরিয়াল শেপ আলাদা। কিন্তু আলাদা। তো এটাকে ইকুইভ্যালেন্ট তে কনভার্ট করা মানে যে কোনো একটা ম্যাটেরিয়ালের ইকুইভ্যালেন্ট কনভার্ট করতে হবে। আমি ছোটটাকে চিন্তা করি তাহলে সহজ হয়, ধরি এটাতে কনভার্ট করব সবগুলোকে। তাহলে এটার যদি 1 হয় আর এটার যদি 3 হয়, তাহলে এই এরিয়াটাকে 3 গুণ বাড়াতে হবে, 3 টাইমস। আর এটা 2, তার মানে দ্বিগুণ, এটা 2 টাইমস এরিয়া বাড়াবো। বাড়ালে যে এরিয়াটা পাবো, এরিয়াটাকে বলা হচ্ছে ট্রান্সফর্মড এরিয়া বা ট্রান্সফর্মড সেকশন। সেকশনটা হয়ে যাবে ট্রান্সফর্মড। এই যে এরকম দেখেন, এখানে এটার কত ছিল, এখান থেকে এখানে ডিস্টেন্স কত, এটা 7। 7। এটাকে 3 গুণ করলে কত হবে? 3 × 7 = 21। 21, তাই না? আর নিচেরটা কত ছিল? নিচেরটা 10। এই যে 10 দেয়া আছে, উপরেরটা আর নিচেরটা। তাহলে নিচেরটা কত হবে? 20 হবে স্যার, 2 গুণ হবে। ঠিক আছে, এই ইকুইভ্যালেন্ট সেকশন বলে, বা এটাকে ট্রান্সফর্মড সেকশনও বলে। যে ইকুইভ্যালেন্ট সেকশন অর ট্রান্সফর্মড সেকশন বলা হয়। তো স্ট্রেস অ্যানালাইসিস করার সময় আমাকে এই যদি একাধিক থাকে বা একাধিক ম্যাটেরিয়াল থাকে, তখন এটাকে যে কোনো একটা তে কনভার্ট করে ইকুইভ্যালেন্ট করে আমাকে এই সেকশনটা বানাতে হবে। এখন আপনি বলতে পারেন যে আমি E1 এর সাথে কেন করলাম, বাকি দুইটাকে আমি E2 এর সাথে বাকি দুইটাকে কনভার্ট করি, সেটাও করা যাবে। ঠিক আছে, তাহলে E2 এর সাথে যদি কম্পেয়ার করি, তাহলে E1 কি হবে? এটাকে 3 গুণ কমাতে হবে না? জি স্যার। তখন এই 10কে 3 দিয়ে ভাগ দিলে যা আসবে তাই 3.33 হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে। আর এটা কি হবে? এটা হচ্ছে 3কে যদি 2কে 3 দিয়ে ভাগ দিই তাহলে হবে 0.67।
তাহলে 7কে আমি 0.67 দিয়ে মাল্টিপ্লাই করলে যা হবে কমে যাবে সেটা হবে, সরি 10কে 67 দিয়ে মাল্টিপ্লাই করলে 0.67 মানে 6.7 আসবে এটার লেন্থ, 7 এর জায়গায় না সরি 10-এর জায়গায় 6.67 হবে। তো আমি ছোটটার সাথে কম্পেয়ার করলে সুবিধা কি, বাকিগুলোকে গুণিতক হারে বাড়ায় দেওয়া যায়, ঠিক আছে? এই জন্য ছোটটার সাথে কম্পেয়ার করলাম। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আচ্ছা, তাহলে আমি সেকশনটা পেয়ে গেলাম, ইকুইভ্যালেন্ট সেকশন। আমি ম্যাটেরিয়াল 1 এর ইকুইভ্যালেন্ট সেকশন নিলাম, ঠিক আছে? পরবর্তীতে আমি আবার ব্যাক করব। ইকুইভ্যালেন্ট সেকশনে কনভার্ট করলাম। এই সেকশনের আই বের করা যাবে না? জি স্যার, মিডল পয়েন্ট হবে স্যার মোমেন্ট অফ আগে আগে ওয়াই বার বের করতে হবে। জি তাহলে স্যার। আমি নিচ থেকে হিসাব করি, ধরে নেই ওয়াই বার হচ্ছে এখানে, তাহলে এতটুকু হচ্ছে ওয়াই বার। এখন ওয়াই বার কিভাবে বের করব? নিচ থেকে হিসাব করি। নিচ থেকে হিসাব করলে নিচেরটার এরিয়া কত? 40 ইন্টু সেন্ট্রয়েড হচ্ছে 1, আর পরেরটা কত? 6 কত? 126 এরিয়া। আর সেন্ট্রয়েড কোথায় হবে? 2 + 3, 6 জি স্যার 5। আর এটা কি হবে? 10 ইন্টু 40 4 ইন্টু 40। এটা 6 আর 2 8, 8 আর 4 এর 10 10 ডিভাইডেড বাই 40 প্লাস 126 প্লাস 40 কত আসে দেখেন, ক্যালকুলেট করে এখানে পাওয়া যাবে। ওয়াই বার হচ্ছে 5.19, চেক করে দেখেন আসে কিনা। 5.19। জি স্যার 5.19। ঠিক আছে, জি স্যার। তারপরে এই সেকশনের আই বার বের করতে হবে। তাইলে আই বার বের করতে গেলে এটা একটু চিন্তা করি। প্রথম যেটা, এটা যদি নেই bh³/12, bh³/12 প্লাস a ডি স্কয়ার মানে এই যে এটার এটার পার্থক্য, ঠিক আছে? হোল স্কয়ার প্লাস পরেরটা নেই, মাঝখানেরটা কত? bh³/12 প্লাস এরিয়া হচ্ছে 126 ছিল, ডি কত? 5-এর সাথে 5.19, 5.19 মাইনাস 5 প্লাস 3 নাম্বারটা চিন্তা করি, বি হচ্ছে 10, 4³/12 প্লাস 40 এরিয়া ইন্টু 5.19 মাইনাস কত? 10 হোল স্কয়ার। এটা কত আসে? যদি আমরা দেখি, এটা এখানে লেখা আছে, এটা আসবে 2076.9, 2076.9। ইঞ্চ টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আই। ওকে,
জি স্যার। আচ্ছা, এখন আমরা এই ওয়াই পেয়ে গেলাম, আই পেয়ে গেলাম। এখন আমরা স্ট্রেস ডায়াগ্রাম আঁকতে পারি। স্ট্রেস ডায়াগ্রাম কিভাবে আঁকবো? সেকশনটা ছিল এরকম, এরকম। এটা নিউট্রাল অ্যাক্সিস কোথায়? নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে 2, 2, 4, 5 এদিকে 5.19। তাহলে এখান থেকে এখানে দূরত্ব কত? এইগুলো, এটা 2, এটা ছিল 5.19 মানে 3.19, এটা ছিল 6 তাহলে 2.81 আর এটা ছিল 4। ঠিক আছে? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তারপরে লাইন টানি। এখন আমি স্ট্রেস ডায়াগ্রাম আঁকতে চাই। স্ট্রেস, তাহলে নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে এটা। ওকে, জি স্যার। এখানে একটু দেখাই কি করলো। এখানে দেখেন, প্রথমে স্ট্রেন ডায়াগ্রাম আঁকলো। স্ট্রেন ডায়াগ্রাম আঁকলো। এটা স্ট্রেন ডায়াগ্রামটা কেমন এটা একটু দেখি। স্ট্রেস ডায়াগ্রাম, আচ্ছা, ফর্মুলাটা কি স্ট্রেসের? সিগমা ইকুয়ালস টু my divided by I. আচ্ছা, তাইলে ই এপসাইলন সমান সমান হচ্ছে সিগমা, তাই না? জি স্যার। তাহলে এপসাইলন কত? এম ওয়াই বাই EI। ইআই। ঠিক আছে, জি স্যার। এখন এম কত ছিল আমাদের? এম ছিল 12.5। 150 কিপ ইঞ্চ, কিপ ফিট ছিল এটা। হ্যাঁ, ফিট থেকে ইঞ্চিতে কনভার্ট করলাম, এটা হচ্ছে এম। ওকে, জি স্যার। আচ্ছা, আই পেলাম কত? এটা ইঞ্চ টু দি পাওয়ার 4। তাহলে আমি যদি এখানে বিভিন্ন লেভেল দিই, লেভেলটা এখানে দেয়া আছে, লেভেল হচ্ছে এ বি সি ডি। ঠিক আছে, আমি এখানে লেভেল দেই। এটা হচ্ছে এ লেভেল, এটা বি লেভেল, এটা সি লেভেল, এটা ডি লেভেল। প্রত্যেকটা লেভেলেই আমি স্ট্রেন বের করতে চাই। তাহলে স্ট্রেন এতে কত হবে বলেন? এম ওয়াই বাই ইআই। ওয়াই এ লেভেলে আসবে, তাই না? জি স্যার। এম হচ্ছে -150 ইন্টু ওয়াই এ কত, মানে নিউট্রাল অ্যাক্সিস থেকে এ লেভেল পর্যন্ত দূরত্ব কত বলেন? 6.81। 6.81, রাইট। ই কত, যে মেটেরিয়াল আমরা ইকুইভ্যালেন্ট করলাম? 1000 স্যার। 1000, রাইট, 1000। আর আই কত? 2076.9। ওকে, এখান থেকে আসে এইটা, এই যে -150, 6.81 ডিভাইডেড বাই
2076.9 ভাগ 1000, এটাই তো ছিল আমার, না? জি স্যার। এটা আসে, এটা আবার মাইনাস, মাইনাস কেন লিখলো? মাইনাস লেখার মানে কি? তো ফর্মুলাটা অবশ্য মাইনাস যদিও, আচ্ছা যাই হোক, প্লাস মাইনাসের প্রেসারে আমরা না যাই। আমরা তো একটু আগে জেনে গেলাম যে কম্প্রেশন কোথায়, নিচের দিকে। টেনশন উপরে। উপরে। So, উপরে স্ট্রেস বা স্ট্রেন হবে পজিটিভ, নিচে স্ট্রেস বা স্ট্রেন হবে নেগেটিভ, নেগেটিভ। ঠিক আছে? জি স্যার। এ এবং বি পয়েন্টে হবে পজিটিভ, সি এবং ডি তে হবে নেগেটিভ। নেগেটিভ। সি এবং ডি তে নেগেটিভ হবে। So, আমি এটাকে প্লাসই রাখি, ঠিক আছে? ওই ঝামেলায় আমরা না যাই। তাহলে এটা কত আসে? এটা আসে 4.92 ইন্টু 10 ইনভার্স 4। তো 10 ইনভার্স 4টাকে আমি আলাদা চিন্তা করি। তারপরে একইভাবে এপসাইলন বিতে পাবো 2.03 ইন্টু 10 ইনভার্স 4। তখন আপনার ওয়াই বি আসবে 2.81, তাই না? আর সি পয়েন্টে গেলে ওয়াই আসবে 3.19, আর ডিতে গেলে ওয়াই আসবে 5.19, বাকি সব সেম। তো এখান থেকে আমি স্ট্রেন পাবো, এই চারটা স্ট্রেন। এই চারটা স্ট্রেনকে আমি এখানে আঁকলাম। এটা কি ক্লিয়ার কিনা দেখেন, এটা আগে ক্লিয়ার হন। স্ট্রেন গুলোকে আঁকলাম, বুঝছেন? বুঝতে পারছি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা স্ট্রেন ডায়াগ্রাম পেলাম। এখন স্ট্রেন ডায়াগ্রাম থেকে ই তো এক একটার এক এক রকম ছিল, তাই না? জি স্যার। এখন ই দিয়ে আমরা প্রত্যেকটার স্ট্রেস বের করে ফেলতে পারবো। এপসাইলনের সাথে ই মাল্টিপ্লাই করলেই তো স্ট্রেন পাওয়া যায়, তাই না? স্ট্রেস পাওয়া যায়। ই এপসাইলন হচ্ছে সিগমা, সিগমা বের করবো এখন। তাহলে এ পয়েন্টে সিগমা কত? এ পয়েন্টে স্ট্রেন হচ্ছে 4.91 ইন্টু 10 ইনভার্স 4। সেটার সাথে আমি 1000 মাল্টিপ্লাই করি, করলে আসে 0.492। এই যে এখানে এটা এটা আমি পয়েন্ট দিলাম 0.492। তারপরে বি পয়েন্টে, এই লেভেলে ম্যাটেরিয়াল কয়টা? বি লেভেলে দুইটা স্যার। উপরের ম্যাটেরিয়াল, নিচের ম্যাটেরিয়াল। তো বি পয়েন্টে আমি দুই রকম স্ট্রেস পাবো, তাই না? জি স্যার। এতে পাবো একটা, বিতে পাবো আর একটা। নিতে পাবো একটা। তাহলে এই বি লেভেলে আমি এসে দুইবার বের করব। এটা হচ্ছে B1, মানে 1 নাম্বার ম্যাটেরিয়ালের জন্য। তাহলে E1 অ্যাপ্লাই করব বিতে এসে, এই যেটা স্ট্রেন ছিল 0.58, তার সাথে 1000 মাল্টিপ্লাই করলাম করে 0.203। আবার নিচেরটার জন্য কত? মাঝখানেরটার জন্য হচ্ছে 3000। 3000 মাল্টিপ্লাই করলে এটা হবে 0.609। এই যে এটা 3 গুণ হবে আসলে, 0.206 এর 3 গুণ 0.609। তাহলে এখানে আপনার 203 হচ্ছে এই পয়েন্ট, আর 609 হচ্ছে এই পয়েন্ট। এই ম্যাটেরিয়ালের স্ট্রেস ডায়াগ্রাম একটু, কিন্তু ওই ম্যাটেরিয়ালের স্ট্রেস আবার এখান থেকে শুরু হবে। তারপরে নিউট্রাল অ্যাক্সিসে তো 0 আমরা জানি। তারপরে আবার সি পয়েন্টে আসবো। সি পয়েন্টে এসে এই 3000-এর জন্য করব একবার, আর এই 2000-এর জন্য করবো আরেকবার। তো 3000-এর জন্য করলে 0.692 আসে, এই যে এটা। আর 2000-এর জন্য করলে আসে 0.461। এটা হচ্ছে এই পয়েন্টই, এটাই এখানে লেখা আছে। আর হচ্ছে নিচে একবারে ডি পয়েন্টে তো একটাই ম্যাটেরিয়াল 2000-এর জন্য, এটা 2000-এর জন্য করব। E3-র জন্য এটা আসবে 0.750। তখন এটা, এই হচ্ছে আপনার স্ট্রেস ডায়াগ্রাম। একটু কি ক্লিয়ার কিনা দেখেন। জি স্যার, ক্লিয়ার।
এখন এখানে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। কোশ্চেন থাকার কথা, কিন্তু কি যে কোশ্চেন সেটাই বুঝতেছি না, এমন হইতে পারে। চার্জারটা লাগাই। হ্যালো, জি স্যার। বুঝতে পারছেন? স্যার একটা কোয়েশ্চেন করবো স্যার। হ্যাঁ করেন। স্যার এখানে যদি আমি মাইনাস কনসিডার না করি স্যার, আমার 150 মাইনাস আসছে হচ্ছে মোমেন্টের জন্য। যদি আমি ক্যালকুলেট করি মাইনাস কনসিডার না করি, তাহলে তো হচ্ছে আমার -4.92 চলে আসে স্যার, মানে টেনশন উপরের দিকে যদি না আমি ক্যালকুলেট করি। না, ওই যে -7 আছে প্লাস, এটা উপরে টেনশন। এটার বেন্ডিং, এটার বেন্ডিংটা কেমন হবে? উপরের দিকে হবে না? উপরের দিকে টেনশন হবে স্যার। তাহলে উপরে টেনশন, ওই কনসেপ্ট থেকে আপনি করে ফেলতে পারেন, প্লাস মাইনাসের ঝামেলায় না গেলেও চলবে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, জি স্যার। তাহলে আমি একটা কোশ্চেন করি, মানে কোশ্চেনটা এমন হওয়া উচিত যে স্ট্রেস ডায়াগ্রামে এরকম ভেরিয়েশন আসছে, কিন্তু স্ট্রেন ডায়াগ্রামে এরকম ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভেরিয়েশন কেন আসে নাই? এই কোশ্চেনের উত্তর কি কারো জানা আছে কিনা? না স্যার, জানা নেই। আচ্ছা, স্ট্রেনের সাথে সম্পর্ক কার? এপসাইলন মানে কি? জি স্যার, লেন্থের। ডেল্টা বাই এল, তাই না? জি স্যার, ডিফরমেশন। আচ্ছা, তো এল তো সমান সব জায়গায়, এল তো বিমের যে লেন্থ সেটাই, তাই না? জি স্যার। কিন্তু ডেল্টাটা কি? ডিফরমেশন, তাই তো? জি স্যার। তাহলে ডেল্টা যদি ভেরি করে তাহলে এটা ভেরি করবে স্ট্রেন, তাই না? জি স্যার। এখন আমার কথা হচ্ছে, এই বিমটা যদি ব্যান্ড করে, এই তিনটা মেটেরিয়াল একসাথে লাগানো, কানেক্টেড, তো এই মেটেরিয়ালের ডেল্টা বেশি হবে এই বি পয়েন্টে, আর নিচেরটার বি পয়েন্টে ডেল্টা কম হবে, এরকম কি হবে? না স্যার। মানে আমি যদি একটা জিনিস এটাকে ধরে টান দিলাম, ধরেন টেনশন, এই বিমটাকে কলামের মতো চিন্তা করে টেনশন দিলাম বা কম্প্রেশন দিলাম, মানে একটা মেটেরিয়াল কম ডিফর্ম করবে আর একটা বেশি ডিফর্ম করবে এরকম, নাকি সবগুলো সেম ডিফর্মেশন হবে? স্যার সবগুলো একসাথে সেম হবে। রাইট, মানে আমি বলতে চাচ্ছি, ধরেন একটা অংশ হচ্ছে কাঠ দিয়ে তৈরি, আর একটা হচ্ছে মানে স্টিল দিয়ে তৈরি। তা আমি যদি লোড দেই একটা কলামে কম্প্রেশন, তাহলে কাঠ কি মানে বেশি ডিফর্ম হয়ে আগে আলাদা হয়ে যাবে? পুরোটা না কিন্তু স্যার, একসাথে আগে আলাদা হয় না। রাইট, দুইটা কিন্তু একসাথেই ডিফর্ম করবে, তাহলে লোডটাকে বেশি নিবে? স্টিল নিবে অটোমেটিক্যালি। জি স্যার। তার মানে স্ট্রেস স্টিলে বেশি আসবে, কিন্তু ডিফরমেশন সেম দুইটারই, তাই না? মানে আরেকটা উদাহরণ দেই, ধরেন একটা বাঁশ তিনজন কাঁধে নিবেন, হ্যাঁ, বা কোন একটা ভারী জিনিস লম্বা তিনজন চারজন কাঁধে নিবেন, এখন বা মানে আমরা বস্তা কোনো কিছু ধরি না, চারজন চার কোনায় ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় তো নেই, তাই না? জি স্যার। এখন দেখেন, কেউ যদি বেশি ডিফর্ম করে যায়, মানে বেশি, মানে হাত লোড না নিতে পেরে যদি নিচে নামায় ফেলে আর বাকিরা যদি ধরে রাখে, তাহলে চলবে? না স্যার, এক সাইড সবাই হেলে পড়বে। সেম হাইটে রেখেই যেতে হবে। এখন ধরেন জিনিসটা এমন যে একদিকে ভার বেশি একদিকে ভার কম, তাহলে সবাই তো সমান মানে উচ্চতায় রেখেই যেতে হবে, তাইলে যার এদিকে ভার বেশি সে কি বেশি লোড নিবে না? জি স্যার। কিন্তু ডিফরমেশন কি বেশি না সেম? ডিফরমেশন সেম হবে স্যার, কারণ তার মানে স্ট্রেস বেড়ে যাবে, স্ট্রেনটা সেমই থাকবে। আমার কথাটা কি ক্লিয়ার?
জি স্যার। এই জন্য স্ট্রেস লেভেলে মানে একটা স্ট্রাকচার বা কোনো একটা অবজেক্টকে যদি আমি ডিফর্ম করাই বা সরায় দিতে চাই লোড দিয়ে, পুরাটা একসাথে ডিফর্ম করবে। ধরি একটা বিল্ডিং, হ্যাঁ, বা একটা সিম্পল স্ট্রাকচার চিন্তা করি, দাঁড়ান ব্ল্যাঙ্ক পেজ একটা ইনসার্ট করে নেই। ধরেন মানে এরকম একটা স্ট্রাকচার, ধরেন এটাকে ধরে টান দিলাম, এটা হচ্ছে স্টিলের তৈরি আর এটা হচ্ছে ব্যাম্বু, ঠিক আছে? টান দেওয়ার পরে এটা ডিফরমেশন কেমন হওয়া উচিত? স্যার ডান দিকে বেঁকে যাবে। এরকম হবে, তাই না? জি স্যার। জি স্যার। এতটুকু হচ্ছে তার ডিফরমেশন, তাই তো? এখন জি স্যার। আমার কথা হচ্ছে স্টিল সরবে না আর বাঁশ বেশি সরে যাবে, এটা কি হবে? না স্যার। তাইলে কি এটা থাকবে এক জায়গায় এই বিমটা? না স্যার। না স্যার। এটা হইলো না। তাই মানে একটা স্ট্রাকচারকে যদি আমি লোড দেই, পুরাটা স্ট্রাকচার কিন্তু সেম ডিফরমেশনই হইতে হবে, নাইলে কিন্তু ছিঁড়ে যাবে, কোথাও না কোথাও থাকবে না। তাইলে এই জি স্যার। স্টিল এবং ব্যাম্বু দুইটার মধ্যে যে স্ট্রেস আসবে, স্ট্রেস লেভেল কি সেম হবে? জি স্যার। স্ট্রেস লেভেল তো সেম হবে না স্যার। পি লোডটা যে দিলাম, এই পি লোডটা কি দুইটা সমান নিবে? না স্যার স্যার, স্টিল বেশি নেবে স্যার। স্ট্রেন সেম হবে। হ্যাঁ, স্টিল বেশি নেবে স্যার স্ট্রেন হবে, পিলোড। স্ট্রেন সমান হবে। স্ট্রেন সেম হবে, কারণ এই জি যে স্যার। এটা ডিফরমেশন সেম। এই এই স্টিলের ডিফরমেশন আর ব্যাম্বু ডিফরমেশন সেম, তাই না? জি স্যার। জি স্যার। সেজন্য স্ট্রেনও সেম হবে, স্ট্রেন লেভেল সেম। কিন্তু এটার সিগমা স্টিল আর এটার সিগমা ব্যাম্বু দুইটা কি সেম হবে কিনা? না স্যার, ভিন্ন হবে। না স্যার। স্টিলের হ্যাঁ? বেশি হবে। রাইট, স্টিল বেশি লোড নিবে এই লোডটা, আর ব্যাম্বুটা কম নিবে। মানে এটার প্রমাণটা আমি অন্যভাবেও দিতে পারি। ধরেন এই দুইটাই ব্যাম্বু, তাহলে যেই লোডে ডিফরমেশন এতটুকু হবে, একটা স্টিল একটা ব্যাম্বু দিলে কি সেম লোড হবে না আরো বেশি না, লোড দেওয়া লাগবে? ডিফরমেশন আরো কম হবে। না অথবা না না না, আমি বললাম ধরেন এখানে লোড দিলাম 10 কিপ, এটাও ব্যাম্বু এটাও ব্যাম্বু, তাহলে ডিফর্ম করলো, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ডিফরমেশনটা ধরে নেই এটা ডেল্টা 1, তাহলে এটাও ডেল্টা 1, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, এখন আমি ধরেন একই জিনিস এটা হচ্ছে ব্যাম্বু এটা হচ্ছে স্টিল, এখন এখানে লোড দিলাম, এই লোডটা কত পরে বলবো। এখানে সেম ডিফরমেশন হইলো, ডিফরমেশন তো সেমই হবে, জি স্যার। এটাও এই ডিফরমেশনটাও এটা সমান। তাহলে আমার কথা হচ্ছে 10 কি পার পি কি সেম হবে কিনা? না স্যার, পি বেশি হবে। কারণ কি, স্টিল দেওয়ার কারণে সে কিন্তু ডিফর্ম করতে গিয়ে আরো বেশি লোড নিয়ে নিবে, তাই না? জি স্যার। তার মানে কি এই স্ট্রেস কি ব্যাম্বুতে আসবে না স্টিলে আসবে বাকিটা? স্যার স্টিলে আসবে। স্টিল ধরে আসবে এটার স্যার। জন্য 20 কিপ লাগবে সে, তাহলে দেখা যাবে এটা যদি 5 হতো তখন এটা হবে 5 আর 15, তাই না? জি স্যার। রাইট। সো এটাই আমার এক্সপ্লেনেশনটা কি ক্লিয়ার কিনা? জি জি স্যার। স্যার। স্যার আমি তখন বলছিলাম কি যে স্যার যদি আমার লোডটা সেম থাকে তাহলে স্টিলের ক্ষেত্রে আমার ডিফরমেশনটা কম হবে। না না না, ডিফরমেশন সেমই হবে। ও আচ্ছা, স্টিল ব্যাম্বু ওটা জি ডিফরমেশন স্যার, ওটা কম হবে যদি লোডটা সেম থাকে। মানে স্টিল ব্যাম্বুর কম্বিনেশনে ডেল্টাটা ডেল্টা 1 থেকে কম হবে, জি এটা স্যার। ডেল্টা 1 এর কম হবে, তাই তো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। মানে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে আহ, একটা স্ট্রাকচার যখন ডিফ্লেক্ট করবে, যত ধরেন আর্থকুয়েক আসলো বিল্ডিং এর নিচে, তখন দুলতে থাকে না বিল্ডিং? জি তো স্যার। বিল্ডিং এর কি কোনো একটা অংশ 1 ইঞ্চি ডিফর্ম করে আর একটা অংশ ডিফর্ম করে না, এমন হয়?
একই সেম লেভেলে? না স্যার, যদি না স্যার, সেম লেভেলে সব সব ছা- সব ছাদের, জায়গায় আমি ছাদের রুফ টপে চিন্তা করি, রুফের লেভেলে যে স্ল্যাবটা আছে ওই স্ল্যাবে প্রত্যেকটা পয়েন্টের ডিফরমেশন কিন্তু সেমই হবে। এখন এটা যদি 10 তলা বিল্ডিং হয়, 10 তলার ছাদে সব পয়েন্টে ডিফরমেশন সেম হবে। এখন আমি যদি 5 তলায় চিন্তা করি, সেখানে ডিফরমেশন কম হবে, কিন্তু স্ল্যাবের প্রত্যেকটা পয়েন্টে সেমই হবে, তাই না? তা না হলে তো বিম কলামের জয়েন্ট ছুটে যাবে, একটা চলবে না আরেকটা চলবে, এরকম হবে। সো যার সাইজ বড় সে কিন্তু বেশি লোড নিয়ে নিবে অটোমেটিক্যালি, যার সাইজ ছোট যে কলামের সে কিন্তু লোড অটোমেটিক্যালি কম নিবে। একটু আগে আমি যেটা বললাম যে আমরা যখন কয়েকজন মিলে একটা জিনিসকে ক্যারি করতে চাই, ধরে তুলতে চাই, যার স্ট্রেংথ কম সে কিন্তু লোড কম নিবে, কিন্তু পাশে যে আরেকজন আছে সে কিন্তু বেশি লোড নিবে জিনিসটাকে সেম হাইটে রাখার জন্য, তাই না? জি স্যার। সো যার শক্তি বেশি সে বেশি লোড নিবে, সোজা কথা। স্টিলের শক্তি বেশি, স্টিলের স্ট্রেংথ বেশি, এজন্য স্ট্রেস বেশি আসবে স্টিলে, কিন্তু ডিফরমেশন সেম আসবে, মানে স্ট্রেন সেম আসবে। এই জন্য এখানে এই বিমের এই 3টা ম্যাটেরিয়াল কিন্তু ওই ডিফরমেশনটা এই যে বি পয়েন্টে সে এক ম্যাটেরিয়াল কম আর এক ম্যাটেরিয়াল বেশি এরকম করবে না, ডিফরমেশন বা স্ট্রেন সেমই আসবে 2.03 দুইটাতেই। কিন্তু স্ট্রেস লেভেলে এসে দেখা যায় এই উপরের ম্যাটেরিয়ালটা 2.203 নিচ্ছে, আর নিচের মাঝখানেরটা নিচ্ছে যেহেতু তার বেশি, সেজন্য সে বেশি স্ট্রেস তার মধ্যে চলে আসবে 0.609, 3 গুণ বেশি নিচ্ছে এটার তুলনায় এটা, কারণ এটার তুলনায় মডুলাস অফ ইলাস্টিসিটি 3 গুণ, এই জন্য সে 3 গুণ বেশি স্ট্রেস নিচ্ছে। আবার 1 নম্বরের তুলনায় এটা যে কোনো পয়েন্টে 2 গুণ স্ট্রেস নেবে, তাই না? জি স্যার। বোঝা গেল ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে কম্পোজিট যদি হয় তখন এই ঘটনা ঘটবে। এখন কম্পোজিট কেন চিন্তা করলাম, এখন আমরা যদি কনক্রিটের একটা কলাম চিন্তা করি বা কনক্রিটের একটা বিম চিন্তা করি, বিমের মধ্যে এরকম লোড দিলাম এবিসি একটা বিম, কনক্রিটের বিম, তো বিমের মধ্যে তো শুধু কনক্রিট থাকে না, রেনফোর্সমেন্ট বার থাকে না? জি স্যার। তাইলে রেনফোর্সমেন্ট বার আর কনক্রিট কি একই ম্যাটেরিয়াল? এটাও তো, এটাও ওয়ান কাইন্ড অফ কি বলে কম্পোজিট, তাই না? জি স্যার। এই যে দেখেন এখানে আরেকটা এক্সাম্পল আছে, এই যে এটাই হচ্ছে তার, এই এক্সাম্পলটা করলেই ক্লিয়ার হয়ে যাবে। এই এক্সাম্পলটা করে দেয়া নাই, আমরা করি। আছে তো এখানে। If cross-sectional area of the simply supported beam loaded is shown in figure 4.2 is made of reinforced concrete as shown below. এটা draw the flexural stress diagram over the section B. যদি এই সেকশনটা, এই বিমের সেকশনটা যদি এই রেইনফোর্সড কনক্রিট হয় তাহলে কি হবে বুঝছেন? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার তাহলে কি আগের সেশনটা থাকবে আমার? আগের জন্য আগে যে সেশনটা নিয়েছিলাম স্যার, বিয়ের জন্য যে আগের সেশনটা পাইছিলাম 4.2 তে, এটা এই সেশন? জি স্যার, রিইনফোর্সমেন্ট আমি না, এটা না, এটা তো অন্য ম্যাটেরিয়াল, এটা 3টা ম্যাটেরিয়াল দিয়ে এই বিমটা বানানো। আর 4.3 এর জন্য জাস্ট হচ্ছে আমার রিইনফোর্সমেন্ট অ্যাড করা হয়েছে। বললো যে ঠিক আছে, এই সেকশন না, এই বিমটা বানানো হলো এই সেকশন দিয়ে, কনক্রিট, বুঝতে পারছি স্যার। আরসি কনক্রিট মানে রেইনফোর্সড কনক্রিট দিয়ে। তাহলে তার এখানে স্ট্রেস লেভেল কি হবে সেটা বলতে চাচ্ছে, এটা ক্যালকুলেট করতে হবে। তাইলে এখন assume that the section is uncracked. আচ্ছা, এই কথা কেন বললো? আপনার দেখেন উপরের সেকশনে কি টেনশন কম্প্রেশন দুইটাই আছে না? জি স্যার, দুইটাই আছে স্যার। উপরে এখানে টেনশন, নিচে কম্প্রেশন। এখন কথা হচ্ছে কনক্রিট কি মানে টেনশন নিতে পারে কিনা? না স্যার, কনক্রিট কম্প্রেশন নেই।
টেনশন দিলে কি হবে? ক্র্যাক হয়ে যাবে স্যার। ফেল করবে। ক্র্যাক হয়ে যাবে না? জি স্যার, জি ফেল স্যার। করবে। আচ্ছা, তো ওইটাকে যদি ইনকর্পোরেট করতে যাই তাহলে আর একটু কমপ্লেক্স হয়ে যাবে এটা ডিরাইভ করা। হ্যাঁ, সো বললো যে আপাতত ধরে নাও এটা আনক্র্যাক, মানে ক্র্যাক হবে না কনক্রিটে। বুঝছেন কথা? মানে স্যার আমার টেনশনে নিতে পারবে কনক্রিটে। হ্যাঁ হ্যাঁ, রাইট, এটা ধরে নাও আপাতত, এভাবে আগে অঙ্কটা করো, তারপরে ক্র্যাকে আসবো আমরা। বুঝছেন? ওকে স্যার। জি স্যার। তাহলে এই প্রবলেমটা যদি আমরা করি, দেখি নিচে করা আছে কিনা দেখি। The first illustration is example 4.3 shown before when concrete does not crack due to tensile. মানে কনক্রিট টেনশনে ক্র্যাক হবে না এরকম ধরে আমি এটাকে এইটা প্রবলেম সলভ করব এখন। দেখেন ওই যে সলিউশন অফ এক্সাম্পল 4.3 এটা, ঠিক আছে? এখানে দেখেন এই কনক্রিটে এই স্টিলের ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটি 30,000 কেএসআই, আর কনক্রিটের হচ্ছে 3000 কেএসআই। ওকে, আর তিনটা জি স্যার। রেনফোর্সমেন্ট বার আছে 0.75 ইঞ্চ ডায়ামিটার, মানে 6 নাম্বার বার, তাই না? জি স্যার, 6 নম্বর বার স্যার। বারের ডায়া বা নাম্বার বুঝেন তো আপনারা, না? জি স্যার, বুঝি স্যার। আচ্ছা, 6 নাম্বার বার হচ্ছে 6/8 ইঞ্চ। 6/8 ইঞ্চ মানে 3/4 ইঞ্চ, মানে 0.75 ইঞ্চ। আচ্ছা, এটার সেন্টার থেকে আউটার ফাইবার পর্যন্ত 2.5, আর নিচে হচ্ছে 9.5। তাহলে টোটাল কত এটা হাইট? বিমের হাইট 12, টোটাল হচ্ছে 12, তাই না? জি স্যার। আর এদিকে হচ্ছে উইডথ হচ্ছে 10। 10। বিমের ক্রস সেকশনাল ডাইমেনশন হচ্ছে 10 ইঞ্চ বাই 12 ইঞ্চ, আর তিনটা রেনফোর্সমেন্ট বার আছে 6 নাম্বার বার, তিনটা টপে। এখন আমরা যদি এটাকে চিন্তা করি, এখন দেখেন একটু হোল্ড করুন। আচ্ছা, আমরা শুরু করি আবার। দেখতে পাচ্ছেন তো সবাই, না? হ্যালো? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন এই তিনটা বার কিসের তৈরি? কনক্রিটের। কনক্রিটের তৈরি বার তিনটা। হ্যাঁ, রিইনফোর্সমেন্ট রডের স্টিল স্যার, রড। আর বাকি অংশটা হচ্ছে কনক্রিট, তাই না? কনক্রিট। জি স্যার। এখন এটাকে আমরা ইকুইভ্যালেন্ট সেকশনে কনভার্ট করব। উপরে যেটা করলাম, এটাকে কিভাবে ইকুইভ্যালেন্ট সেকশনে কনভার্ট করেছিলাম? ছোটটা যেটা সেটার সমান করে নিলাম বাকিগুলো। এটা মডুলাস অফ ইলাস্টিসিটি 1000, এটা মডুলাস অফ ইলাস্টিসিটি 3000। তাইলে মডুলাস অফ ইলাস্টিসিটির রেশিও কত ছিল? 3 ছিল এখানে, এই জন্য এটা 3 গুণ করলাম, আর এটা ছিল 2 রেশিও, এই জন্য এটা 2 গুণ করলাম, তাই না? এটাকে n দিয়ে এক্সপ্রেস করা যায়, n। হ্যাঁ, n মানে হচ্ছে মানে ধরেন ওই যে স্টিলের ই আর কনক্রিটের ই রেশিও কত হবে এখানে? স্টিল কনক্রিট থেকে স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি কত গুণ? 10 গুণ, 100 গুণ। 10 গুণ, 30,000 আর 3,000।
10 গুণ। জি স্যার। জি স্যার। তাহলে এটাকে মডুলার রেশিও n সমান 10। ক্লিয়ার আমার কথা? জি এটাকে স্যার। বলা হয় মডুলার রেশিও বলতে পারেন n। এখন দেখেন, আমি যদি চিন্তা করি যে এই স্টিল তিনটাকে যদি আমি ওই কনক্রিটে কনভার্ট করতে যাই, তাহলে এটার ক্রস সেকশনাল এরিয়া কত গুণ বাড়াতে হবে? 10 গুণ বাড়াতে হবে না? কনক্রিট হচ্ছে 3000 আর এগুলো হচ্ছে 10,000 এক একটা তাহলে এগুলোর ক্রস সেকশনাল এরিয়া কত গুণ বাড়াবো? হ্যাঁ স্যার 10 গুণ বাড়াবো স্যার। রাইট, তাই না? জি তাহলে স্যার। এটা এই তিনটার এরিয়া যদি এস হয়, মানে এই তিনটার এরিয়াকে বলতে চাচ্ছি আমি এস। এস মানে হচ্ছে এরিয়া অফ স্টিল রেনফোর্সমেন্ট বার, ঠিক আছে? তাহলে এটাকে ইকুইভ্যালেন্ট কনক্রিটে কনভার্ট করলে কি হবে? এন ইনটু এস হবে না? জি স্যার, এন হচ্ছে 10 আর এস হচ্ছে এরিয়া, বুঝতে পারছি স্যার। রাইট। এখন আমি যদি এখান থেকে তিনটাকে বের করে নিয়ে আসি, আলাদা করি, তাহলে এটাকে করতে হবে 10 গুণ। তাইলে এরকম গুল্লা তিনটা আছে, তিনটাকে 30টা বানাই, তাইলেই তো হয়ে যায়। 10 গুণ বানাই, তাহলে তিনটাকে কনক্রিট এখানে দিয়ে দিব, বাকি 9টাকে বাইরে দিব। বুঝছেন আমার কথা? এই না লেভেল। স্যার, একবার বলবেন স্যার, বুঝি নাই। এখানে এই তিনটার এরিয়া হচ্ছে এস, তাইলে এটাকে যদি কনক্রিটে কনভার্ট করি তাহলে 10 ইন্টু এস হবে, তাই না? জি স্যার, এতটুকু বুঝছি স্যার। এখন এই যে এই জায়গায় তো স্টিল আছে, এই জায়গা থেকে যদি স্টিলটা বের করে ফেলি তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে না? জি স্যার। এই ফাঁকা জায়গায় কনক্রিট দিয়ে ভরাট করব, তাহলে এই এস পরিমাণ কনক্রিট দিলাম এখানে, তাহলে বাকি আরো কত গুণ কনক্রিট চিন্তা করতে হবে? 9 গুণ। 9 গুণ। রাইট। তাহলে এখানে তিনটাকে ফিল আপ করলাম, এখানে দেখতে পাচ্ছেন? জি স্যার। এখানে পুরোটাকে কনক্রিট ধরলাম, এই পুরা ক্রস সেকশনটাকে কিভাবে করলাম? এখানে 1 গুণ দিয়ে দিলাম, আর বাকি 9 গুণ মানে n-1 ইন্টু এস দুই পাশে এরকম দিয়ে দিব। বোঝা গেল আমার কথা? জি স্যার। হুম। জি স্যার। এটা হচ্ছে 4.5 এস, এটা হচ্ছে 4.5 এস, আর আরেকটা এস কোথায় যাবে? এই যে এখানে তিনটা গোল্লা ছিল, এই গোল্লা তিনটা ফিল আপ হবে কনক্রিট দিয়ে। বুঝছেন? জি স্যার। 4.5 4.5 মিলে 9 হয়, 9 মানে n-1, ঠিক আছে? মানে এই নোটেশনটা ক্লিয়ার কিনা, বুঝতেছেন কিনা, সেটা হচ্ছে আমার কথা। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এটা স্যার হচ্ছে, যদি আমার বলেন। স্যার যদি আমার এন এর মান 11 থাকতো, তাহলে হচ্ছে দুই পাশে কি স্যার 5 করে যেত, মানে হাফ হাফ করে যেত, মানে হ্যাঁ, হ্যাঁ, কনক্রিট ভরাট করার পর? একটা মানে n ধরে নেই, n রেশিও হচ্ছে n, তাহলে n-1 হচ্ছে দুই পাশে যাবে। জি স্যার, বুঝতে পারছি। একটা যাবে এখানে, একটা এস যাবে এখানে, বাকিটা যাবে দুই পাশে অর্ধেক অর্ধেক, ঠিক আছে? জি স্যার, ক্লিয়ার। রেশিও যা খুশি হোক, n এর মান যা খুশি হোক। তাইলে এটা কি হইলো ফাইনালি? এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট আনক্র্যাক সেকশন, তাই না? জি স্যার। আমি তো কনক্রিটকে আনক্র্যাক ধরে নিচ্ছি এই জন্য। এখন এই সেকশনটার আই বের করতে হবে, ওয়াই বার বের করতে হবে, তারপরে আই বের করতে হবে, তারপরে হচ্ছে এপসাইলন বের করতে হবে, তারপরে সিগমা বের করতে হবে। বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখি, এখানে বলা হচ্ছে মডুলার রেশিও n হচ্ছে 10। প্রথমে লিখলো, এটা তো দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমরা জানলাম মডুলার রেশিও বলে এটাকে। ট্রান্সফর্ম এক্সট্রা স্টিল এরিয়া ইন দি ইকুইভ্যালেন্ট কনক্রিট সেকশন। এক্সট্রা হচ্ছে 10 গুণ, যেহেতু মাঝখানে তো 1 গুণ চলে যাবে, বাকি 9 গুণ n-1 ইন্টু এস, তাই না? জি স্যার। তাহলে 9 টাইমস এস হচ্ছে তিনটা স্টিল বারের এরিয়া, 3 ইন্টু পাই ডি স্কোয়ার বাই 4, কত হয়? 11.93 ইঞ্চি স্কোয়ার। এই অংশটা আর এই অংশটা মিলে
11.93 ইঞ্চি স্কোয়ার হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন ওয়াই বার বের করতে চাই। ওয়াই বার বের করার জন্য কনক্রিটের এরিয়া এটা নেই, আর এই দুইটা আলাদা করে নেই। এটার এরিয়া কত? 10 × 12 12 120। আর সেন্ট্রয়েড কোথায় এটার? 12 6 মিডিলে হবে স্যার। প্লাস 11.93। এই যে এটা দুই পাশের দুইটা মিলায় যতটুকু হয় আর কি, কিন্তু এই বটম থেকে এটার সেন্টার পর্যন্ত দূরত্ব কত ছিল? 9.5, তাই না? জি স্যার। বুঝছেন? তাইলে এটা হবে 9.5। ওই ওই দুই পাশের এরিয়া ইন্টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল এরিয়া কত আসে? 6.32। এই ওয়াই বার বের করা কি ক্লিয়ার? হ্যালো স্যার এই 9.5টা স্যার একবার একটু বলবেন? মানে এরিয়া ওয়াই বার কেমনে বের করে? a1 A1 y1 প্লাস জি স্যার A1 y2 y2 ডিভাইডেড বাই A1 প্লাস A2। হ্যাঁ, তো a1 y1 এটা তো ক্লিয়ার, তাই না? জি স্যার, এটা ক্লিয়ার স্যার। তবে a2 তো ক্লিয়ার নাকি? হ্যাঁ A2 ক্লিয়ার স্যার। টোটাল এরিয়াটা নিচে এক্সট্রা y2 কোত্থেকে হবে? বটম থেকে y2 বটম থেকে কত দূরত্ব? 9.5। হ্যাঁ স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন আমি আই বের করবো, মোমেন্ট অফ ইনার্শিয়া। আই বের করলে এটার জন্য এবং ওইটার জন্য, তাহলে এটার জন্য bh³/12 প্লাস it স্কোয়ার, ঠিক আছে? জি স্যার। প্লাস এটার জন্য bh³/12 প্লাস it স্কোয়ার, কিন্তু এখানে bh³/12 লেখা হয়নি, কারণ কি? কজ স্যার এটা তো হচ্ছে মানে এই n-1 যেটা, এই দুইটাও তো রেক্টেঙ্গেল, তাই না? এই যে n-1 bh³/12 লেখা উচিত না? জি স্যার। এখন দেখেন, যদি থিকনেস খুব কম হয়, ছোট পার্টিকেল হয়, তাহলে bh³/12 কিন্তু মানে অনেক কম হবে, এটা জিরোর কাছাকাছি, সেজন্য শুধু it স্কোয়ার লেখা হয়। আমার কথা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। হুম। অথবা আমি যদি এরকম একটা সার্কেল চিন্তা করি, একটা সার্কেলের জন্য ইয়া কত, মোমেন্ট অফ ইনার্শিয়া কত বলেন? এটা ডায়া হচ্ছে 0.75, তাহলে পাই d⁴ বাই পাই r⁴/4 পাই r⁴/4 অথবা d⁴/64, ঠিক আছে? তাহলে পাই ইন্টু d⁴ ডিভাইডেড বাই 64 কত আসে দেখেন, একটা ক্রস সেকশনের জন্য করি। কত আসে? হুম, স্যার 0.11। পাই r⁴ বাই সরি d⁴ মানে 0.75 ডিভাইডেড বাই 64, এটা 0.11 না, আরো কম হওয়ার কথা। হুম, জি 0.02 স্যার। এটা করি আমি, সমান 3.1416 টাইমস 0.75 পাওয়ার 4 ভাগ 64, 0.015, তাই না? জি স্যার। এরকম গুলা আছে 3টা, তাই না? জি স্যার। তো টাইমস 3, এটা 9 গুণ করব, বাইরে তো 9 গুণ ছিল, তাই না?
জি স্যার। কত আসে এরিয়া? 0.419 0.42। আচ্ছা, এটা হচ্ছে ওই সেন্ট্রয়েডাল প্লাস এর স্কোয়ার, তাই তো? জি স্যার। তো এখানে আয়ের মান দেখেন তো কত আসে টোটাল, কত আসে? 1572.91। এখানে 0.4 কি কোনো বিষয়? না স্যার, অতি নগণ্য। সেজন্য ওই যে সেন্ট্রয়েডাল যেটা সেটা বাদ দিয়ে শুধু এর স্কোয়ার করা আছে। এখন কি ক্লিয়ার বিষয়টা? জি স্যার। এটাই। আচ্ছা, তাহলে আই পেয়ে গেলাম, তাহলে স্ট্রেস বের করব কিভাবে? সিগমা ইকুয়াল টু হচ্ছে MY ডিভাইডেড বাই I। কম্প্রেসিভ স্ট্রেস বলতে চাচ্ছে, কম্প্রেশন কোথায় ছিল, টপে না বটমে? স্যার কম্প্রেশন ছিল হচ্ছে বটমে। আচ্ছা, তাহলে ওয়াই বার কত? 6.32। তাহলে ওইটাই হবে ওয়াই বার, তাই না? বটম থেকেই তো হিসাব হচ্ছে। জি স্যার। 6.32 কত আসে? 0.602 KSI। আর টপে যদি চিন্তা করি, কনক্রিটের টেনশন টপে কত আসবে? স্যার 12 থেকে হচ্ছে 12 থেকে বাদ 6.32 দিব, বিয়োগ তাই দিব না? স্যার। এই যে জি স্যার। 12 থেকে বাদ দিব, এটা বাদ দিলে এটা আসে। আর স্টিলের লেভেলে কত হবে? স্টিল যে লেভেলে আছে এই লেভেলে স্ট্রেস কত? স্যার এই লেভেলে উচ্চতা হচ্ছে আমার 9.5 বটম থেকে স্যার। আর তাহলে বটম থেকে হচ্ছে 6.32, আর এখান থেকে তাহলে এখানে কত হবে? 9.5 মাইনাস 6.32। রাইট। আর এটার সাথে 10 টাইমস করা হচ্ছে কেন? কারণ স্যার হচ্ছে NS স্যার, যে রাইট, আমি রাইট, এক্স্যাক্টলি। তাহলে কত আসে স্টিলের স্ট্রেস? 3.04 KSI। এই যে এটার ডায়াগ্রামটা এখানে আঁকা আছে দেখেন, বটমে মাইনাস কম্প্রেশন এটা 0.602, এই যে এটা, সরি এই যে এটা টপে হচ্ছে এটা, আর স্টিল লেভেলে হচ্ছে এটা, এই যে। ঠিক আছে, পারা যাবে? জি স্যার। অন্য সবাই কি হারায় গেল নাকি বুঝতেছে? স্যার এখানে একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ, স্যার আমি তো হচ্ছে যেমন 6.602 থেকে হচ্ছে স্যার 0.542 তে গেলাম। যেমন স্যার আগের হচ্ছে আমরা স্টেজ ডায়াগ্রামে হচ্ছে স্যার একটু এই ইনক্লাইন লাইন দিছিলাম, এখানে 3.04 এর যাওয়ার জন্য ইনক্লাইন লাইন না দিয়ে একটা স্ট্রেট লাইন কেন দিলাম? এটা কি স্যার হচ্ছে 9 NS এর জন্য জাস্ট হচ্ছে 3.04 কোনটা? এই জন্য? হ্যাঁ, মানে এই জায়গায় একটা লাইন হিসেবে চিন্তা করা হচ্ছে, এটার থিকনেস তো অনেক কম, তাই না? জি স্যার। স্টিলের সেন্টার বরাবরই দেখানো হচ্ছে, মানে বাকি সব তো কনক্রিট এখানে স্টিল ছাড়া, তাহলে জি স্টিলের স্যার। লেভেলে স্ট্রেসটা তো আসবে আর বাকি সব জায়গায় ইউনিফর্মই থাকবে, এটাই দেখাচ্ছে আর কি, আচ্ছা বুঝছেন? স্যার, ক্লিয়ার স্যার। আর এই পয়েন্টে যে কনক্রিটের স্ট্রেস কত সেটা তো মানে সেটাও বের করা যাবে চাইলে, দরকার নাই। ঠিক আছে, আচ্ছা স্যার। আচ্ছা। এখন এই প্রবলেমটাই আমরা ক্র্যাক সেকশন হিসেবে চিন্তা করব। তার আগে এটাতে কারো প্রবলেম থাকলে আগে ক্লিয়ারিফাই করে নিই। বলেন কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার, নাই স্যার। প্রবলেম নাই না? না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমরা তাইলে এই সেম প্রবলেম, আমি কনক্রিট টেনশনে ক্র্যাক ধরে নিব, বুঝছেন? জি স্যার। তাইলে কনক্রিটের মধ্যে টেনশন আসবে কতটুকু জায়গায়?
উপরে যদি যাই, স্যার স্টিল বরাবর যেগুলো আছে স্যার, উপরের অংশটুকু ওয়াই বারের নিচে কম্প্রেশন আর ওয়াই বারের উপরে টেনশন। টেনশন। তো টেনশনে যদি কনক্রিট কন্ট্রিবিউট না করে তাহলে এই কনক্রিটটা নাই ধরা যাবে, জি স্যার। সে তো ফেল করে যাবে, সে তো কোনো স্ট্রেস নিবে না, ফেটে যাবে, তাই না, ক্র্যাক করে যাবে। জি স্যার। এই জায়গায় কনক্রিট নাই, থাকবে কি শুধু শুধু স্টিল থাকবে। কনক্রিট আছে কিন্তু কনক্রিট কোনো স্ট্রেস নিবে না, তাই না? জি স্যার। তাইলে বিষয়টা কিন্তু এরকম হয়, দেখেন, বুঝছেন? ক্লিয়ার স্যার। এখানে শুধু স্টিল থাকবে, আর স্টিল তো পুরাটাই এন ইন্টু এস, কারণ এখানে তো কনক্রিট নাই যে মাঝখানে তিনটা বসায় বাইরে বসাবো বাকিগুলো, তাই না? জি স্যার, কারণ আমার উপর টেনশন তো নিচ্ছে না। হ্যাঁ, এখন তখন এই নিউট্রাল অ্যাক্সিসটা কোথায় হবে? সি ডিস্টেন্সে, তাই না? সেটা কি ওয়াই বারের সমান হবে? আমার কোশ্চেন। না স্যার, ওয়াই হবে না, কারণ এই এরিয়াটা নাই ধরা হচ্ছে, তাহলে তো ওয়াই বার চেঞ্জ হয়ে যাবে, তাই না? জি স্যার। এটাকে ধরা হচ্ছে সি। স্যার এখানে এন, বলেন। স্যার এখানে কি এন এ এস টা কি ওই 10 হবে? হ্যাঁ, 10 ইনটু স্টিল, কারণ এখানে কি ছিল, মাঝখানে এখানে তিনটা দেওয়ার পরে মাঝখানে দুই 1 পাশে 9টা ছিল। জি স্যার। তো এখানে তো কনক্রিটই নাই, তো পুরাটা মিলাই 10টা একসাথে হবে, কনক্রিট নাই, তাই না? আচ্ছা স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা তো এই সিটা কত তাহলে বের করি, তাহলে সি এর মানটা বের করতে পারলে হয়ে যাবে। তাহলে এটা একটা এরিয়া, উপরে একটা এরিয়া, এই দুইটার এরিয়ার সেন্ট্রয়েড বের করলে হবে। নিচের এরিয়ার সেন্ট্রয়েড কিভাবে বের করবো? ওয়াই বার। তাহলে এটার এরিয়া কিন্তু 10 ইন্টু সি, আর সেন্ট্রয়েড হচ্ছে c/2, তাই না? জি স্যার। এটা প্লাস এটার এরিয়া ইন্টু, মানে এরিয়া মানে হচ্ছে কত, 10টা এস, 10টা এস এ কত হয়? 13.25। হ্যাঁ, 13.25। 13 আচ্ছা, এটা তো একটু শর্ট করে ফেললাম, একটু লিখে দেই, তাই না? জি স্যার, ভালো হয় একটু লিখে দিলে। শর্ট করে ফেললো, এটাকে আমি ডিরাইভ করে দেই। এই যে এটা ওয়াই বার বের করবো আমি। এখানে এই এস কত, এন ইন্টু এস সমান কত, এটা জানো? 10 ইনটু, আচ্ছা লিখি, এন এস 10 ইন্টু পাই 75 স্কয়ার বাই 4 কত হয় দেখেন, 13 পয়েন্ট সামথিং। 56। আচ্ছা, স্যার এটা 4.41 আসতেছে স্যার। 4.41 আসতেছে ও স্যার। আচ্ছা, এটার সাথে আবার 3 গুণ হবে তো, তিনটা তো, সরি। জি স্যার, 3 স্টিল কত? 13.25। এটা, তাই না? জি স্যার। এখন সি সমান সমান, এই যে সি সমান সমান এরিয়া 1 কত, 10 সি জি স্যার। টু c/2 প্লাস এরিয়া 2 কত, 13.25 13.5 ইন্টু ইনটু 9.5 মাইনাস সি হবে। 9.5 মাইনাস সি কেন, তো নিচ থেকে হিসাব করতেছি।
তাই না? জি জি স্যার। রেফারেন্স তো এটা, এখান থেকে হিসাব করতেছি না, এটার না সেন্টার স্যার 9.5 হবে স্যার, বুঝতে পারছি স্যার। সেন্টার তো মাঝখানে যাচ্ছে, হ্যাঁ 9.5 10c প্লাস 13. 13.25। এখন এটাকে ইয়ে করি, এটা হচ্ছে 10c স্কোয়ার প্লাস 13.95c সমান 5c স্কোয়ার প্লাস এটা কত আসে দেখেন, তাহলে 5c স্কোয়ার প্লাস 13.95c মাইনাস 125.888। 125.88 সমান 0। সি কত পাওয়া যাবে না? জি স্যার, ইকুয়েশনে ফলাইলে ক্যালকুলেটর। এই যে এটা আসছে কিনা দেখেন, আমি যেটা নিয়ে আসলাম এটা জি আসছে না? স্যার, জি স্যার 125.88 আসছিল, এটাকে 9 লেখা যায় স্যার। তাহলে সি সমান 3.86 ইঞ্চ, এটা চলে আসছে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করা যাবে, সেটাও তো নতুন করে দেখানোর কিছু নাই। দেখেন সি এর মানও কমে গেল, ওয়াই ছিল কত 6.32, এটা হয়ে গেল 3 পয়েন্ট সামথিং। আয়ের মানও কমে গেল, কারণ ওই জায়গাটা তো ক্র্যাক, ওইটা তো আই কন্ট্রিবিউট করবে না। জি স্যার। তারপরে এখান থেকে এটা পাওয়া যাবে। এখন দেখেন কনক্রিটের এবং স্টিলের দুইটারই স্ট্রেস বেড়ে গেছে। কনক্রিটের স্ট্রেস হচ্ছে বটমে 0.945, এখানে 942 লিখতেছে, যাই হোক কোনো একটা জায়গায় ভুল আছে, 0.945ই ধরলাম, 0.945, ঠিক আছে। জি স্যার। আর টেনসাইল স্ট্রেস কনক্রিট স্টিলে আসবে 13.78। তাইলে এখানে দেখেন উপরের তো কনক্রিট নাই, টেনশন আসবে না, শুধু স্টিলের টেনশন আসবে 13.78। বটমে কনক্রিটে ম্যাক্সিমাম স্ট্রেস আসবে 0.942, এবং উপরে কত ছিল, এটা ছিল 0.60, কম ছিল, আর এটা তো অনেক কম ছিল, 3 এর জায়গায় হয়ে গেল 13-14, আর এটা 0.6 এর জায়গায় হয়ে গেল 0.94, তাই না? জি স্যার, 3 গুণের বেশি হয়ে গেছে। সো এই ক্র্যাক সেকশন হলে এভাবে চিন্তা করতে হবে, আর আনক্র্যাক হলে এরকম চিন্তা করতে হবে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। এই হচ্ছে ব্যাপার। তো এটা খুবই প্র্যাকটিস করতে হবে, এটা প্র্যাকটিস না করলে পারবেন না। জি স্যার। এখানে আছে দেখেন, ম্যাক্সিমাম পজিটিভ and negative bending moments, the maximum tensile and compressive flexural stresses in beam ABC loaded is shown below. এটা shear force bending moment diagram আঁকবেন। তারপরে ম্যাক্সিমাম পজিটিভ মুভমেন্ট কত, ম্যাক্সিমাম নেগেটিভ মুভমেন্ট কত, এখান থেকে পাওয়া যাবে। এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হবে, এগুলো মুখস্থ থাকা উচিত, বলতে পারেন? স্যার মুখস্থ নাই স্যার। আচ্ছা, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হওয়া উচিত এরকম দেখাই। কোথায় আসলো? এরকম এরকম, এই এই
জি স্যার, এটা ভাবে আসবে স্যার। তাহলে ম্যাক্সিমাম পজিটিভ এখানে আসবে আর ম্যাক্সিমাম নেগেটিভ এখানে আসবে, ঠিক আছে? সাপোর্ট আসবে। বুঝছেন? আর এটা হচ্ছে টি জি সেকশন। স্যার। তাহলে এখানে যদি টিটাকে রাখি এই জায়গায়, টেনশন কোথায়, কম্প্রেশন কোথায় বলেন? টেনশন হচ্ছে স্যার উপরে, বটম টপে, আর কম্প্রেশন হচ্ছে স্যার নিচে বটমে। কম্প্রেশন, টেনশন। আর মানে এরকম কি পজিটিভ মোমেন্ট মানে কি? পজিটিভ মোমেন্ট মানে হচ্ছে নিচে কম্প্রেশন, সরি উপরে কম্প্রেশন, নিচে টেনশন। আর নেগেটিভ মোমেন্ট মানে কি? নিচে উপরে টেনশন, নিচে কম্প্রেশন। রাইট, ঠিক আছে? জি স্যার। এটা পজিটিভ মোমেন্ট আর এটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট। তো এর বাইরে আমার মনে হয় বাকি জিনিসগুলো আপনারা পেরে যাবেন। এই সেন্ট্রয়েড বের করতে হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে, তারপরে সিগমা বের করবেন, হয়ে যাবে, তাই না? জি স্যার। স্যার এটার কি স্টেইন ডায়াগ্রাম আঁকা লাগবে স্যার? না, এটা সেম ম্যাটেরিয়াল, স্ট্রেন ডায়াগ্রাম তো লাগবে না, আচ্ছা স্যার। তাই না? এখানে তো অন্য কোনো ম্যাটেরিয়াল নাই। জাস্ট একটা ম্যাটেরিয়াল দেওয়া স্যার এই জায়গায়। হ্যাঁ, রাইট। আচ্ছা, এটা একটা সেকশন, এটাও দেখেন কিভাবে করা যায়। তারপরে এখানে একটা হিন্ট দিয়ে দিই যে ফিগার বিলো শোজ এ 5 ফিট লং ক্যান্টিলিভার বিম, এটা 5 ফিট, ক্রস সেকশন এখানে কম এখানে বেশি, তাই না? জি স্যার। আচ্ছা, ইফ দ্য বিম ওয়েটস 150 পাউন্ড পার ফিট কিউব, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস এট বি। বিতে বেন্ডিং স্ট্রেস বের করতে হবে ডিউ টু সেলফ ওয়েট। তাহলে সেলফ ওয়েটটা কিরকম হবে এই বিমের, এটাকে যদি আমি একটু দেখাই, বিমের সেলফ ওয়েট কি হবে তারা বুঝতেছেন তো নাকি? জি স্যার। এখানে দেখেন কনক্রিটের ইউনিট ওয়েট কত, 150 পাউন্ড পার ফিট কিউব। তাহলে এখানে ক্রস সেকশন কত, 1 ফিট বাই 1 ফিট, তাই না? জি স্যার, এতে 1 ফিট বাই 1 ফিট আর বিতে হচ্ছে 2 ফিট বাই 1 ফিট। তাহলে এই জায়গায় আমি যদি পার ফিট 1 ফিট চিন্তা করি লাইন বরাবর, তাহলে এই ক্রস সেকশন চিন্তা করলে পার ফিটে ওয়েট কত, 150 পাউন্ড, তাই না? জি স্যার। আর এখানে যদি চিন্তা করি এটার ক্রস সেকশন হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু আর 1 ফিট এদিকে ধরি 1 ইন্টু গামা, মানে ভলিউম চিন্তা করতেছি, সরি, তাহলে এটা হবে 300 পাউন্ড। তাহলে এটার লোড ডিস্ট্রিবিউশনটা হবে, এটা হচ্ছে বিম আর এটার লোড ডিস্ট্রিবিউশন হচ্ছে এরকম, সরি একটু নিচে আঁকি, উপরের দিকে যাবে। লোড ডিস্ট্রিবিউশন কেমন হবে, এই উপরের দিকে যাবে স্যার, 150 থেকে 300 দিকে। জি স্যার। 150 পাউন্ড থেকে পার ফিট, 300 পার ফিট থেকে 300। 300 পাউন্ড পার ফিট। এটার জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে পাউন্ড ফিট, ঠিক আছে? সেখান থেকে আপনার বাকি কাজ হবে, পারা যাবে না? জি স্যার। এখানে স্পেশালিটি এটাই, আর কিছু না, ঠিক আছে? তারপরেরটা যদি চিন্তা করি, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম অ্যালায়েবল লোড পি, পি এর মান কত বের করতে বলছি, ইফ অ্যালায়েবল কম্প্রেসিভ স্ট্রেস ইন দ্য ক্রস সেকশন ইজ 20 কেএসআই এবং টেনজাইল স্ট্রেস হচ্ছে 50 কেএসআই। কম্প্রেসিভ স্ট্রেস, টেনজাইল স্ট্রেস বলে দেয়া আছে। তাইলে
মানে এটুক হচ্ছে একটা প্রবলেম। তাহলে আমি পি থেকে মোমেন্ট পাবো এখানে, জি স্যার। মোমেন্ট ম্যাক্সিমাম মোমেন্টটা নিব যেহেতু ম্যাক্সিমাম অ্যালাউ করে এটা, তা ম্যাক্সিমাম মোমেন্ট কোন জায়গায় মাঝখানে হবে, ঠিক আছে। জি স্যার। তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট কত আসে সেটা বের করব, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই ক্রস সেকশনটা দেয়া আছে, ক্রস সেকশনের সেন্ট্রয়েড বের করব, আই বের করব। বের করে এটার কম্প্রেশন কোথায় হবে, টেনশন কোথায় হবে বলেন। তো নিচের দিকে যাবে, তাইলে উপরের কম্প্রেশন, উপরে অবস্থা কম্প্রেশন, নিচে টেনশন। টেনশন। তাহলে সেন্ট্রয়েড থেকে এটার যদি সেন্ট্রয়েড হয়, সেন্ট্রাল লাইন যদি এটা হয় মানে নিউট্রাল অ্যাক্সিস, এখান থেকে উপরে দূরত্বটা হচ্ছে ওয়াই, তাহলে ওইটার জন্য টেনশন পাবো। ওয়াই তো আমি জানবো সেন্ট্রয়েড বের করার পরেই, তাহলে এম ওয়াই বাই আই। এম তো আমি পেলাম ইন টার্মস অফ পি, আর তাইলে কম্প্রেশনের জন্য অ্যালাউ করে কত, 20 KSI, জি। তাই না? জি স্যার। এটা সমান লিখবো, লেখার পরে একটা পি পাবো, তাই না? জি স্যার। একইভাবে এখান থেকে বটম পর্যন্ত দূরত্ব নিব ওয়াই, সেটা হচ্ছে টেনশনের জন্য, সেখান থেকেও সেটা সমান সমান 15 লিখবো, টেনশন নিতে পারে, সেখান থেকে আরেকটা পি পাবো। তাহলে অ্যালায়েবল কম্প্রেসিভ স্ট্রেস থেকে একটা পি পাবো এই লেভেলে, আর এই লেভেলে অ্যালায়েবল টেনশন থেকে। টেনশন থেকে একটা পি পাবো। কোন পিটা রেজাল্ট হবে বলেন? জি, পি এর মান কম আসবে। রাইট, যে পিটা ছোট সেটা হবে রেজাল্ট, ঠিক আছে। জি স্যার। এটা মাথায় রাখবেন যখন অনেকগুলো কন্ডিশন থাকে, তাইলে পি ম্যাক্সিমাম কত হইতে পারে অ্যালাউ করব, তাহলে সবচেয়ে ছোটটাই হবে রেজাল্ট, ঠিক আছে। জি স্যার। আর যদি ক্যাপাসিটি বলে যে ক্যাপাসিটি কত হবে, তাহলে সবগুলো রেজাল্ট থেকে ম্যাক্সিমামটাকে ক্যাপাসিটি ধরবেন রেজাল্ট হিসাবে। লোডের ক্ষেত্রে মিনিমাম অ্যালায়েবলটা মিনিমাম হবে, আর ক্যাপাসিটির ক্ষেত্রে ম্যাক্সিমামটা হবে মানে অ্যালায়েবল লিমিট, ঠিক আছে। জি স্যার। ওই পি এর জন্য ড্র বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং স্ট্রেস এন্ড স্ট্রেন ডায়াগ্রাম। স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আঁকা যাবে না? জি স্যার, রাখা যাবে স্যার। হ্যাঁ, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আঁকবেন। এটা কিন্তু ম্যাটেরিয়াল একটাই, সো স্ট্রেস এবং স্ট্রেন ডায়াগ্রাম কিন্তু আপনার ইয়েই আসবে, মানে একটা লাইনই হবে, একাধিক লাইন ইয়া হবে না, কম বেশি হবে না কোথাও। আপনার ওই যে টি মনে করে যে এখানে বেশি লম্বা এদিকে কম উইড, এই জন্য স্ট্রেস আবার চেঞ্জ হবে এরকম না, কিন্তু ম্যাটেরিয়াল চেঞ্জ হলে চেঞ্জ হয়, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আঁকবেন। Calculate the compressive and tensile force acting on the section. Compressive and tensile force. আচ্ছা, টেনসাইল ফোর্স, কম্প্রেসিভ ফোর্স, এটা কিভাবে বের করবেন, তাই তো? ওই যে স্ট্রেস ডায়াগ্রাম পাবেন না, জি স্যার, ওই জায়গা থেকে কি এফ বাই এ করে এই স্ট্রেস ডায়াগ্রামের সাথে এরিয়া মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। আমি দেখাই। জি স্যার। ধরেন এটা হচ্ছে ক্রস সেকশনটা, তাই তো? এটা স্ট্রেস ডায়াগ্রাম হচ্ছে এরকম, এটা ধরি নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে এখানে, তাহলে স্ট্রেস ডায়াগ্রাম হচ্ছে উপরে কম্প্রেশন, নিচে টেনশন, এই। ওকে, জি স্যার। ফোর্স কত, স্ট্রেস থেকে ফোর্সে যাব আমি। স্যার স্ট্রেস এগুলো জানি আমরা এফ বাই এ, তো স্ট্রেস জানতে পারলে আর এরিয়া জানতে পারলে তো স্যার এফ বের করা যাবে। হ্যাঁ রাইট, এই যে স্ট্রেস কিন্তু এই যে এরিয়া তো এটা, তাই না? জি স্যার। কম্প্রেশনের জন্য এরিয়ার মধ্যে স্ট্রেস কত? এক জায়গায় 0 আর এক জায়গায় এফ সি, তাইলে কি সিগমা সি, তাইলে সব জায়গায় কি সমান স্ট্রেস? না। তাহলে কত স্ট্রেস ধরবেন?
এখানে ফোর্সটা কত হবে? ফোর্স হচ্ছে স্ট্রেসের এভারেজ নেন তাহলে হাফ সিগমা সি হবে ইনটু এরিয়া, ইনটু এ। তাহলে যেটা আসবে সেটাই। একইভাবে এখানেও একই, এফ সমান এফ সি এফ টি টেনশনের জন্য হাফ সিগমা টি ইনটু এরিয়া। এরিয়া কোনটা? আচ্ছা, এরিয়া সি বলি টি বলি, তাইলে আরো ভালো হবে, তাই না? জি স্যার, টেনশনের জন্য কম্প্রেশনের জন্য। এই এরিয়াটা হচ্ছে এটি আর এরিয়াটা হচ্ছে এসি, ঠিক আছে? জি স্যার। এখানে আছে দুই ধরনের ম্যাটেরিয়াল দেয়া, টিম্বার এবং স্টিল। এটাও করেন, দেখি আপনারা কি অবস্থা। আমি তো অনেকগুলো হিন্ট দিলাম। এখানে কম্পোজিট আছে, এটাও ট্রাই করেন। এখানে কনক্রিটের আছে, এখানে কনক্রিটের আছে, এখানেও কনক্রিট আছে। এখানে একটু চিন্তার বিষয়, এই যে পানি দেয়া আছে, তাই না? পানির ল্যাটারাল ফোর্স কত জানেন? ল্যাটারাল প্রেসার কত দেয়? ফ্লুইড মেকানিক্স কি পড়তেছেন আপনারা? না, ফ্লুইড মেকানিক্স এর মধ্যে পরের সেমিস্টারে। আচ্ছা, তাহলে এই বিষয়টা একটু ঝামেলা হইতে পারে, এটা বলে দেই। তো ঝামেলা হইতে পারে। এখানে দেখেন, পানি পানি কি তাকে ধাক্কা দিবে না ওইদিকে? আচ্ছা, পানি কোন দিকে ধাক্কা দিবে এটাকে? তার বাম দিকে। তো সে এভাবে বাঁকা হবে না? জি স্যার। তাইলে কোন পাশে কম্প্রেশন কোন পাশে টেনশন বলেন? কম্প্রেশন হচ্ছে স্যার উপর দিকে আর টেনশন হচ্ছে নিচের দিকে। আর এই পাশে। জি স্যার। মানে আমি একটা ক্যান্টিলিভার চিন্তা করি, এই পাশ থেকে লোড দেওয়া হচ্ছে, এইভাবে বাঁকা হবে, তাই না? জি স্যার। তাহলে নিচে কম্প্রেশন, উপরে টেনশন হবে। বোঝা গেল? ক্যান্টিলিভার বিমের মতো না এটা? জি স্যার, যে একই দিকে হচ্ছে স্যার। জি স্যার। রাইট। আচ্ছা, দেখেন এটার ক্রস সেকশনটা বলে দেয়া আছে। তাহলে মানে এই পাশে টেনশন, এই পাশে কম্প্রেশন, তাই না এটার? তাহলে এটার স্ট্রেস ডায়াগ্রামটা কিরকম হবে? এটা নিউট্রাল অ্যাক্সিস হবে এরকম, মানে এটা কিন্তু অন্যভাবে হচ্ছে, দেখেন। এবং স্ট্রেস ডায়াগ্রাম আঁকতে হবে এরকম ভাবে। এটা তো এরকম না, উপর নিচ না, যে টেনশন কম্প্রেশন, এটা কিন্তু ডানে বামে। সো বিমটাকে আপনি ঘোরায় চিন্তা করতে হবে, ঠিক আছে? একটা ওয়াল, ওয়াল, এই যে ওয়ালটা হচ্ছে এরকম, এই যে এটা ওয়াল, এটা ওয়াল, তাই না? এই পাশে পানি ধাক্কা দিচ্ছে, পানি ধাক্কা দিচ্ছে। তা আমি ওয়ালের একটা ক্রস সেকশন একটা বিমের মতো কেটে নিলাম, বুঝছেন? তো এই বিমের উপরে পানি ধাক্কা দিচ্ছে। তো এই বিমের ক্রস সেকশনটা কেমন? এই পাশে হচ্ছে তিনটা আর ওই পাশে হচ্ছে দুইটা রেনফোর্সমেন্ট, বোঝা যাচ্ছে? জি স্যার। এখন তাইলে এটা কি হবে? এই পাশে হবে টেনশন আর এই পাশে হবে কম্প্রেশন। কম্প্রেশন, এখানে টেনশন, বুঝছেন? জি স্যার। তাহলে এই যে এটা আঁকা হলো, এই যে এটা কম্প্রেশন, এটা টেনশন। তাহলে এটাকে যদি আমি ঘোরায় দিই, মানে এটাকে যদি এরকম ঘোরায় দিই, তাহলে কি হবে? উপরে টেনশন চলে যাবে, নিচে কম্প্রেশন চলে আসবে।
এটা টেনশন, এটা কম্প্রেশন, বুঝছেন? জি স্যার। তখন আমি যদি ডায়াগ্রাম আঁকি এই যে এরকম, তখন স্ট্রেস ডায়াগ্রাম হবে এরকম, এটা সিগমা টি সিগমা সি। কিন্তু আমি যদি এভাবে ডায়াগ্রাম আঁকি তাহলে কি হবে? এরকম ডায়াগ্রাম হবে, তাই না? জি স্যার। সিগমা টি সিগমা সি। সো এইভাবে চিন্তা করতে পারেন বা এইভাবে চিন্তা করতে পারেন, ঘটনা একই। ক্লিয়ার বিষয়টা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন এখানে পানি থেকে লোড কত আসবে, লোডটা জানা লাগবে না? জি স্যার। পানির ইউনিট ওয়েট কত, গামা কত? 1000। 62.5 পাউন্ড পার ফিট কিউব, ঠিক আছে? জি স্যার। তাহলে পানির প্রেসার কত হয়? ধরি পানি আছে এই লেভেলে, হাইট হচ্ছে এইচ, আর পানির ইউনিট ওয়েট হচ্ছে এটা। তাহলে এই পয়েন্টে, মানে এটা হচ্ছে এ পয়েন্ট, সারফেস লেভেল, হ্যাঁ, আর এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে বি পয়েন্টে প্রেসার হচ্ছে গামা ওয়াটার ইনটু এইচ। এই প্রেসারটা হচ্ছে ভার্টিক্যাল প্রেসার, হ্যাঁ। আমি যদি এখান থেকে এই ডেপথে আসি, এটা যদি স্মল এইচ হয়, এই লেভেলে প্রেসার কত? গামা ইন্টু এইচ মাইনাস স্মল এইচ। না, গামা না ইনটু না, স্মল এইচ। জি স্যার, বটম থেকে আসতেছে, রাইট, বুঝতে পারছি। টপ থেকে আসবে হিসাবটা। আচ্ছা স্যার। টপে এখানে প্রেসার কত, মানে পি কত? 0। 0। টপে তো হাইট নাই। জি স্যার, টপে হাইট 0। তো এটা যদি ওয়াটারের টপ হয়, এখান থেকে হবে এইচ। তো পি, যে কোনো পয়েন্ট, এই পয়েন্ট যদি বি হয়, এটা হবে গামা ওয়াটার ইনটু এইচ। এই হাইটটা কত ধরবেন আপনি? এক্স ধরেন, তাহলে এক্স হবে, ওয়াই ধরলে আচ্ছা ওয়াই স্যার। হবে, ঠিক আছে? জি টপ স্যার। থেকে হিসাব করতে হবে। এখন এটা হচ্ছে ভার্টিক্যাল প্রেসার, তাই না? জি স্যার। আপনারা কি জানেন যে ওয়াটারের যে কোনো একটা পয়েন্টে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল বা যে কোনো ডিরেকশনে প্রেসার সমান? এটা কি জানেন? না স্যার। এটা জানেন না? প্যাসকেলের ফর্মুলা পড়েন নাই না? লিকুইড বা ওয়াটার পড়ছি স্যার, প্যাসকেল পড়ছি স্যার। ফ্লুইডের মধ্যে হাইটের কোনো যে কোনো হাইট একটা পয়েন্টে প্রেসার সব দিকে সমান হয়, বুঝছেন? জি স্যার। প্রেসার সব দিকে সমান, তাইলে এই ডেপথে এখানে যে প্রেসার, ল্যাটারাল প্রেসারও সেম হবে, তাই না? জি স্যার, তাহলে হবে গামা। অন্য ডেপথে এটা যা হবে এটা তাই হবে, এই জি ডেপথে স্যার। এটা যা হবে এটা তাই হবে। তাইলে এটার প্রেসার ডায়াগ্রামটা কেমন হবে? এখানে প্রেসার 0, এখানে প্রেসার বেশি, প্রেসার ডায়াগ্রাম হবে এটা ট্রায়াঙ্গুলার, বুঝছেন? এখানে 0 আর এখানে হচ্ছে গামা ইনটু এইচ, বুঝছেন? জি স্যার। তাইলে এই বিমের এইটাকে যদি চিন্তা করি ক্যান্টিলিভার, তাহলে এটার মধ্যে এরকম একটা লোড আসবে। জি স্যার। লোড হচ্ছে গামা ওয়াটার ইনটু এইচ, ঠিক আছে? তাহলে তো এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবেন, পারবেন না? এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকা যাবে স্যার। হ্যাঁ, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে এরকম প্যারাবোলিক, তাই না? জি স্যার। কিউবিক প্যারাবোলা হবে আসলে ট্রায়াঙ্গুলার লোডের জন্য। কত হয় যদি এরকম আঁকি? স্যার এরিয়াটা হবে স্যার। এটা যদি এরকম হয়, শেয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন? এই উপরে উপর উঠবে, থেকে নিচে তারপরে এরকম তারপর নিচে চলে যাবে।
ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে এই এরকম, ঠিক আছে? জি স্যার। এটা যদি ডব্লিউ হয় আর এটা এল হয়, তাহলে এটা হবে ডব্লিউ ইন্টু এল, আর এই এরিয়াটা কত হবে? 1/3 BH। ডব্লিউ এল ইন্টু এল, জি স্যার। 1/3 ডব্লিউ এল স্কোয়ার, এটা হবে, ঠিক আছে? জি স্যার। এটা ডিরাইভ করে দেখেন কত আসে। আমি জাস্ট আপনাদের হিন্ট দিলাম জিনিসটা যেন পারা যায়। এটা দেখেন, এটাকে আনক্র্যাক ক্র্যাক ধরে করতে বলছি। অঙ্কটা কিন্তু মানে অনেকগুলো কনসেপ্ট কাজে লাগবে এখানে। মানে স্যারের শিটে অঙ্কগুলো এমন ভাবে দেওয়া হয় যাতে আপনার বেসিক ক্লিয়ার হয়ে যায় একেবারে, হ্যাঁ, এমন ভাবে সেট করা। জি স্যার, বুঝতে পারছি। সো স্যারের শিটের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবেন সবগুলো। ওকে স্যার। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে 9 আর 10, হ্যাঁ 9 আর 10-এর কনসেপ্ট আমি আপনাদের পড়াই নাই এখনো, হ্যাঁ ওই যে এটা আরেকটা পেজ বাকি আছে, প্লাস্টিক ব্যান্ডিং অফ বিমস, এটা তো এই কনসেপ্টটা অন্য আরেকটা ক্লাসে পড়াবো, ঠিক আছে? জি স্যার। কারণ এটার কনসেপ্ট একটু ডিফারেন্ট। এখন এই নতুন একটা কনসেপ্ট দিলাম, তার মধ্যে এটা দিলে আপনাদের মাথায় কাজ করবে না। আপাতত কম্পোজিট এবং ওই যে ক্র্যাক নন ক্র্যাক। আনক্র্যাক ক্র্যাক, হ্যাঁ এই জিনিসগুলো মাথায় ঢোকান ভালো মতো। কম্পোজিটটা ঢোকান, আর কনক্রিটের জন্য ক্র্যাক আনক্র্যাক এগুলো মাথায় ঢোকান, এবং এগুলো রিলেটেড 1 থেকে 8 পর্যন্ত এক্সাম্পল গুলো করেন, তারপরে ওইটা বলবো, ঠিক আছে? জি স্যার। আজকে এই পর্যন্তই থাকুক, কারণ আমি পড়াইতে পারবো কিন্তু আপনাদের মাথায় ঢুকবে না, এখন কাজ করবে না। সো আমরা একটা ক্লাস পাচ্ছি, আরো 2টা ক্লাস পাচ্ছি, কিন্তু পরীক্ষা নিতে হবে 2টা। নেক্সট উইকে প্রথম ক্লাস রবিবারে। জি স্যার, রবিবার সকাল 8টায়। হ্যাঁ, তাহলে রবিবারে সকালে আমরা একটা ক্লাস টেস্ট নিয়ে নিব। আর স্যার ফুল বেন্ডিং স্ট্রেচের উপরে? হ্যাঁ, ব্যান্ডিং এর উপরে। এর জি মাঝখানে স্যার। আপনারা কিন্তু বৃহস্পতিবার একটা ক্লাস পাচ্ছেন আমার সাথে। জি স্যার। সো প্রবলেম থাকলে এখানে সলভ হয়ে যাবে। স্যার আমাদের রবিবারের সিডিটা সোমবারে নেওয়া যায়? সোমবারে কিভাবে নিব? সোমবারে দেখা যাবে আপনাদের সাথে যারা ব্যাকলগ বা অন্য ইরেগুলার আছে তাদের বলবে যে আমার ক্লাস আছে, আমার পরীক্ষা আছে, তখন কি করবেন? স্যার আমাদের ওই দিন আরো 2টা সিটি প্লাস প্রেজেন্টেশন ছিল, তো এই জন্য স্যার। এটা তো থাকবেই, চলতেই থাকবে। আচ্ছা স্যার। পরীক্ষা দিয়ে দেন, রবিবারে একটা আর স্যার বৃহস্পতিবার। রবিবারই হবে। ভালো হয়, কারণ নাইলে এই বৃহস্পতিবারে নিতে হবে আর কি। না স্যার, রবিবারই নেন আর একটা বৃহস্পতিবারই নেন পরের দিন। ঠিক আছে, তাহলে বৃহস্পতিবারে আপনাদের প্রবলেম থাকলে এগুলো দেখবো এবং ফার্দার আগাবো আর কি। আর আমাদের আরেকটা মানে ইয়া করতে চাই, অনলাইন ক্লাস নিতে চাই, বুঝছেন? কয়টা নিলাম অনলাইন ক্লাস? স্যার 2টা। স্যার 3টা নেওয়া হয়েছে স্যার। 3টা না, আরো একটা বা 2টা নিব, ম্যাক্সিমাম 2টা। একটা নিলে যদি হয় হবে, নাইলে 2টা নিব। মানে খুব তাড়াহুড়া করে পড়ানোর দরকার নাই, প্রয়োজনে 2টা নিব, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, আমি তাইলে অ্যাটেন্ডেন্স নেই আপনাদের। আপনাদের সি সেকশন, তাই না?
8 নাম্বার, তারপরে আরো 3টা ক্লাস, 11 আরো একটা 12 অথবা 13 হবে। আসলে কমে হয় না, ক্লাস 14টা লাগে। আচ্ছা, রোল কল করি। 22, 20, 89, 96, 120, 131, নাই কেউ, তাই তো? জি স্যার। এবার রেগুলার 26, 31, 93, 95, প্রেজেন্ট স্যার। 97, 98, প্রেজেন্ট স্যার। 99, 100, 101, Yes, sir. 2, ইয়েস স্যার। 4, স্যার ওর মাইক্রোফোনের প্রবলেম, ও সারাক্ষণ ছিল। 5, ইয়েস স্যার। 6, Yes, sir. 8, Yes, sir. 9, 10, ইয়েস স্যার। 11, 12, 13, 14, 16, Yes, sir. 17, 18, Yes, sir. 19, Present, sir. 20, Yes, sir. 22, প্রেজেন্ট স্যার। 23, Present, sir. 24, 25, 26, স্যার 25 এর মাইক্রোফোনের সমস্যা স্যার। 26, 27, Present, sir. 28, 29, Present, sir. 30, 31, Yes, sir. 32, Present, sir. 33, 35, 36, 37, Yes, sir. Sir, 14 100 percent. কত? 14. 14, স্যার 104 এর মাইক্রোফোনের প্রবলেম ছিল, ও স্যার দিয়ে দিতে হ্যাঁ বলছে। দেওয়া হয়েছে তো। ওকে আর স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আর কেউ বাকি? ঠিক আছে, 23, ওকে আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, তাহলে রেখে দিই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।